আসসালামু আলাইকুম। আজ আমরা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন নিয়ে আলোচনা করব। এই জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন সেই ছোট ক্লাস থেকে শুরু করে ক্লাস 3 থেকে শুরু করে বড় ক্লাস পর্যন্ত তো লাগে, এবং চাকরির ক্ষেত্রেও মানে এক কথায় সব ক্ষেত্রে আমাদের এই বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার রয়েছে। তো যাই হোক, আমরা আগে হচ্ছে দেখবো যে কোনগুলো ব্রাঞ্চ চিহ্ন, সেগুলো আমরা চেনার আগে চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের বাংলা ভাষায় কয়টি বিরাম চিহ্ন আছে? একটা হচ্ছে কমা। কমা দেখতে ঠিক এরকম। তারপর সেমিকোলন, এই কমার নিচে যে উপরে একটা ফুল স্টপের নিচে যে কমার মতো, এটা হচ্ছে সেমিকোলন। তারপর দাঁড়িয়ে তো আমরা সবাই চিনি, জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। তারপর বিস্ময় চিহ্ন বা আবেগ চিহ্ন, দাড়ির নিচে যে একটা বিন্দু থাকে। তারপর ক্লোন, দুটো ফুল স্টপ, ইংলিশে যে দুটো ফুল স্টপ আছে সেটা পাশাপাশি রাখলে সেটা কি হয়ে যায়? ক্লোন। আর ক্লোনের সাথে যখন আমি একটা ড্যাশ ব্যবহার করব তাহলে হয়ে যাবে ক্লোন ড্যাশ। তারপরে শুধু ড্যাশ। তারপর হাইফেন, উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। তারপর বন্ধনী চিহ্ন, মানে যে ব্র্যাকেট যেগুলোকে বলে। আর বিকল্প চিহ্ন। তারপরে ইলেক চিহ্ন বা লোক চিহ্ন বা ঊর্ধ্বক্রমা, যেটা এই যে এই চিহ্নটা। তাহলে আমাদের এই চিহ্নগুলো আগে আমাদের চিনতে হবে, তারপর কোথায় কোন চিহ্ন ব্যবহার করবো সেটা আমরা পরে আসি। তো যাই হোক, এই চিহ্নগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি সবার আগে কমা ব্যবহার নিয়ে আলোচনা করব। কমার ব্যবহারে আমরা একাধিক পদের একাধিক শব্দ যদি পাশাপাশি ব্যবহৃত হয় তখন কমা বসে। তো যেরকম বিশেষ পদ কি, যে কোনো কিছু নাম বোঝালে তাকে হচ্ছে বিশেষ পদ বলে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে কি সবগুলো বিশেষ পদ, মানে নদীর নাম, কোনো কিছু নামকে বিশেষ পদ বলে। তাহলে একাধিক পদ যখন আমাদের বিশেষ পদ যখন পাশাপাশি বসবে, তাদের মাঝখানে অবশ্যই কি দিতে হবে? কমা দিতে হবে। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী। আচ্ছা, বিশেষণ পদ কি? যে আমাদের বিশেষ্য বা সর্বনাম পদের যে দোষ গুণটা বোঝায়, সেটা হচ্ছে আমাদের বিশেষণ পদ, সবাই আপনারা জানেন। তো যাই হোক, এখানে সুখ, দুঃখ, আশা, নিরাশা একই মালার ফুল। তার মানে এখানে সুখ একটা বিশেষণ পদ, দুঃখ একটা বিশেষণ পদ, আশা, নিরাশা সবই কিন্তু বিশেষণ পদ। যখন সরি যখন একাধিক বিশেষণ পদ পাশাপাশি বসে, তখনও আমাদের মাঝখানে কি দিতে হবে? কমা দিতে হবে। আবার সর্বনাম পদ যখন পাশাপাশি বসবে তখনও আমাদের এই মাঝখানে কমা দিতে হবে। যেরকম তুমি, আমি, এখানে সর্বনাম পদ, এখানে আমি মাঝখানে কি দিয়েছি? কমা দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, আবার অনেক সময় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা ব্যবহৃত হয়। তুমি যাবে নাকি যাবে না, তো তুমি যাবে নাকি যাবে না, এই যে একটা বাক্যকে তুমি যাবে, এটা আলাদা একটা ছোট একটা ইয়াতে বোঝানো হয়েছে, আর নাকি যাবে না এই দুই কথাটাকে একদম স্পষ্ট করে বোঝানো হয়েছে। আবার সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, তাহলে সুখ চাও এখানে অল্প বিরতি বোঝানো হয়েছে, আবার অর্থ স্পষ্ট করার জন্য বোঝানো হয়েছে। বাক্যে সম্বোধনের পর কমা বসে, যেমন সেতু পড়তে বসো, কিংবা বিথু খাবে এসো, কিংবা মা চলো বেড়াতে যাই। এই যে একটা বাক্যে কোনো কিছু সম্বোধন, মা বলো, বাবা বলো, কিংবা কোনো ব্যক্তির নামের পর যে কথা মানে সম্বোধন করার পরে সাথে সাথে কি হবে? একটা কমা হবে। আবার একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশের আলাদা করতেও কমা বসে, যেমন শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, তারপর বেরিয়ে গেল। তার মানে ক্লাসে ঢুকলো, এই যে একটা পুরো বাক্যের মধ্যে এটা একটা বাক্যাংশ, আর এই বাক্যাংশকে কি করা হলো? আলাদা করতেও কমা ব্যবহৃত হলো। এবং আমাদের কাছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ খুবই আনন্দের দিন। তার মানে এই একটা পুরো বাক্যের মধ্যে এই আলাদা আলাদা বাক্যাংশকে বোঝাতেও আমাদের আলাদা করার ক্ষেত্রেও কি হলো? কমা হলো। আবার অনেক ক্ষেত্রে বাকি উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে, যেরকম মা বললেন, তারপর মার কথাটা এটা, এই মায়ের কথাটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে বসলো, আর কিন্তু এই উদ্ধৃতি চিহ্নের আগেও কমা বসবে। মা বললেন, কিংবা হযরত মুহাম্মদ ইসলাম এই কথা বললেন, কিংবা কোনো বিজ্ঞানী বললেন, তারপরে কি হবে? একটা কমা হয় সবসময় এই উদ্ধরণ চিহ্নের আগে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আমি বললাম, গল্পের বই পড়তে ভালো লাগছে, তাহলে আমি বললাম, তারপর কি হবে? মানে কোনো ব্যক্তি বলুক আর আমি বলি আর যেই বলুক, তারপরে যদি কোনো উদ্ধৃতি চিহ্নের ভিতরে কোনো কথা থাকে, আর তার আগে কি হবে? এই কমা হবে। তাছাড়া